ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম হুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেক দিন ধরে মেসেজ করতেছেন, ভাই নতুন গল্প চাই। তো আপনাদের কথা চিন্তা করে ফ্রেশ একটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পের লেখক আপনাদের এই গল্পের নায়ক সাহেব। তো গল্পটা শুনে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, বেশি বেশি কমেন্ট আসলে এই গল্পের নেক্সট পার্ট নিয়ে আসব। তো সবাই গল্পটা শুনুন, বেশি বেশি কমেন্ট করুন। থ্যাংক ইউ। রাত প্রায় ৩টা। বাবা কল দিয়ে বলল, তোর মাকে এইমাত্র খুন করেছি। আমিও আত্মহত্যা করব। যদি পারিস তো আমাকে ক্ষমা করে দিস। সকালে এসে আমাদের লাশ দুটোকে দাফনের ব্যবস্থা করিস। এই পৃথিবীতে তুই একা হয়ে গেলি। চিন্তা করিস না, দূরের ওই আকাশ থেকে তোকে আশীর্বাদ সর্বদা করব। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, বাবা তুমি এসব কি বলছো? মাকে কেন খুন করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। নাকি মজা করছো বাবা? বেশি কথা বলে সময় নষ্ট করব না। তোর মা এতক্ষণে পরপারে অনেক দূরে চলে গেছে। আমি এক্ষুনি আত্মহত্যা করে তার সাথে হাঁটতে শুরু করব, না হলে সে হারিয়ে যাবে। বাবা প্লিজ মায়ের কাছে মোবাইল দাও, আমি তার সঙ্গে কথা বলবো। সে তো গলা কাটা অবস্থায় নিস্তব হয়ে ঘুমিয়ে আছে। তুই সকালবেলায় তাড়াতাড়ি গ্রামের বাড়িতে চলে আয়। আমাদের দুজনের লাশ যেন পুলিশ পোস্টমর্টম করে কাটাছিড়া না করে। মোবাইল কেটে গেল। সঙ্গে সঙ্গে বাবার নাম্বারও আবারও কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। মায়ের নাম্বারে কল দিলাম, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। বিছানায় বসে কান্না করতে লাগলাম। আমার রুমমেট তহিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমার কাছে এলো। তারপর আমি তাকে বললাম, আর সে বলল বাড়ির আশেপাশে কারো কাছে কল দিয়ে খবর নিতে। সঙ্গে সঙ্গে চাচাতো ভাই মনিরুলের কাছে কল দিলাম। প্রায় 5বার কল পড়ার পরে চাচাতো ভাই গুম গুম জড়িত কণ্ঠে বলল, কি রে অভি, এত রাতে কেউ কল করে নাকি জরুরি কিছু? আমি কান্না করতে করতে বললাম, মনির ভাই আমাদের বাড়িতে একটু দেখো না, মা বাবা কেমন আছে। কেন, চাচার কি হয়েছে? বাবা নাকি মাকে খুন করেছে, আর সে নিজেও এখন আত্মহত্যা করবে। আমাকে কল দিয়ে এসব বলে কল কেটে দিয়েছে। আমি তো শহরে আছি, তাই তুমি একটু যাবে প্লিজ। বলিস কি? আমি এখনই যাচ্ছি। হায় আল্লাহ, চাচা কেন চাচিকে খুন করবে? তুমি একটু তাড়াতাড়ি যাও, আর গিয়ে আমাকে কল দিয়ে জানিও। আমি বরং ততক্ষণে সব কিছু গুছিয়ে রওনা দিচ্ছি। প্লিজ তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। আমি কার থেকে নেমে তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরা শুরু করেছি। তৌহিদ কি করবে বুঝতে না পেরে সে আমাকে বলল, আমিও তোর সঙ্গে যাব। তুই কেন যাবি? সত্যি সত্যি যদি চাচাচির বিপদ হয়ে যায় তবে তো। প্লিজ এমন বলিস না, পৃথিবীতে আমার মা বাবা ছাড়া কেউ নেই। আচ্ছা মাথা ঠান্ডা কর আর চল তাড়াতাড়ি। রুম থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি, কোনো ধরনের গাড়ি দেখতে পাচ্ছি না। মেইন রাস্তা দিয়ে গিয়ে কিছু একটা পাওয়া যেতে পারে, তাই স্টেডিয়ামের দিকে যাচ্ছি। ঢাকা বাস টার্মিনালে এসে একটা মাহিন্দার পেলাম। রাতের বেলা দু একটা গাড়ি চলে জানতাম, তাই উঠে বসলাম। মাহিন্দার মধ্যে বসা অবস্থায় মনির ভাই কল দিলেন। হ্যাঁ মনির ভাই। অভি, তোদের রুমের দরজা তো ভিতর থেকে বন্ধ করা, ভিতরে বাতি জ্বলে, কিন্তু ডাকাডাকি করে কোনো শব্দ পাচ্ছি না। এখন কি করব? আপনি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করুন, তাড়াতাড়ি করুন মনির ভাই। সত্যি সত্যি যদি তেমন কিছু হয়ে যায় তাহলে আবার পুলিশের ঝামেলা হবে না তো? কারণ পুলিশ যদি তখন বলে যে আমি দরজা কেন ভেঙে প্রবেশ করলাম। না কিছু হবে না, আমি তখন বলবো যে আমার নির্দেশে দরজা ভেঙেছেন। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিয়ে এক অস্থিরতার মধ্যে হাত হুঁশ করতে লাগলাম। ভিতরে ঢুকে তারা কি খবর দেয় সেটা অনুমান করতে কষ্ট হচ্ছে।
আমার মা বাবার মধ্যে তো কোনো রাগারাগি দেখিনি কোনোদিন, তাহলে কেন এমন করবে বাবা? মিনিট দশেক পর মনির ভাই কল দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। অভি, তুই কোথায়? আমি চিৎকার করে বললাম, মনির ভাই, আমি গাড়িতে আসি, কিন্তু মা বাবা ঠিক আছে তো? কিছু ঠিক নেই অভি, চাচা চাচি দুজনের লাশ হয়ে গেছে অভি। তুই তাড়াতাড়ি আয়, তোর বাবা মা আর দুনিয়ায় নেই। আমি তখন একটা চিৎকার করে আর কিছু বলতে পারি নাই। তৌহিদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিন্দার মধ্যে আরো দুজন যাত্রী ছিল, তারা কৌতূহলী নিয়ে তাকিয়ে রইল। নদীর ঘাটে গিয়ে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর তৌহিদ বলল, আমাদের বন্ধু পারভেজের তো বাইক আছে, তাকে কল দিয়ে আসতে বলবো। হ্যাঁ, চেষ্টা কর। পারভেজের বাসা এখানে, সামনে কবরস্থানের কাছেই। সে শুনেই সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে এলো। আধা ঘন্টা পরে সে যখন আমার কাছে এসে পৌঁছালো, তখন তিনজনে মিলে ব্রিজের দিকে যাচ্ছি। আমাকে মাঝখানে বসিয়ে তৌহিদ শক্ত করে ধরে রেখেছে। পারভেজ তখন যতটা সম্ভব সাবধানে বাইক চালাচ্ছে। চট্টগ্রামের বাড়িতে যখন পৌঁছালাম, তখন দিনের আলো ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমাদের বাড়ি ভর্তি মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। ভোর রাত থেকে যারা যারা শুনেছে তারা সবাই চলে এসেছে। থানা থেকে পুলিশ এখনো আসেনি, তাই লাশটি সেভাবেই পড়ে আছে। মা বাবার শোবার ঘরে ফ্লোরে গলা কাটা মরদেহ অবস্থায় পড়ে আছে আমার প্রিয় মা। তারই কাছে গলা কাটা অবস্থায় পড়ে আছে আমার বাবা, আর বাবার হাতের কাছেই একটা ছুরি। দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে যে বাবা নিজেই নিজের গলা কেটে ফেলেছে। কিন্তু কেন, কিসের জন্য? বাবার মনে তো এমন কোনো কষ্ট ছিল না যাতে করে সে এভাবে মাকে খুন করে নিজে আত্মহত্যা করতে পারে। তাহলে কারণ কি? আমার চিৎকার তখন ঘরের দরজা জানালা সব ভেঙে যাবার উপক্রম। মনির ভাই, পারভেজ ও তৌহিদ মিলে আমাকে ধরে রাখতে ব্যস্ত। এমনটা কেন হয়ে গেল? আমি এখন কি নিয়ে বাঁচব? কে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে? আর কে আমার জন্য বাজারের শ্রেষ্ঠ মাছ কিনে নিয়ে আসবে? হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু চোখের সামনে ঘুরছে, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। যদিও চোখ মেলে তাকালাম, তখন আমি শুয়ে আছি ঘরের সম্মুখের বারান্দায়। এই বিছানায় আমি বাড়িতে এলে ঘুমাতাম, আর বাড়িতে যখন থাকতাম না তখন বাবা বিকেল বিকেল এখানে দুপুরের পর বিশ্রাম করত। বাবার শরীরের সেই পান খাওয়ার গন্ধ নাকে আসছে। দুম করে বিছানায় উঠে বসলাম। তৌহিদকে বললাম, মা বাবা কই? পুলিশ এসে নিয়ে গেছে, ময়নাতদন্তের পরে নাকি আমাদের কাছে কি নিয়ে আসবে। অসম্ভব। আমার বাবা বলে গিয়েছে যেন তাদের লাশ কাটাছেঁড়া না হয়। কিন্তু তুই হয়তো চাইলে রাখতে পারতি, তবে তুই অজ্ঞান থাকার কারণে কিছু করতে পারে নাই। আর পুলিশের কাছে আমি আর মনির ভাই যতটা জানি ততটা বললাম। তোর কাছে আঙ্কেল কল দিয়ে যা যা বলেছে, তারপর আমরা দুজন রওনা দিলাম। আর মনির ভাইদের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সব কিছু বললাম। এখন আমি আমার মা বাবার লাশ কাটাছেঁড়া থেকে রক্ষা করব কিভাবে? তুই চাইলে একবার চেষ্টা করতে পারিস। আঙ্কেল নিজে যদি আন্টিকে খুন করে নিজে আত্মঘাতী হয়, তাহলে আর কাটাছেড়া করে কি হবে? আর বাইরে দুজন পুলিশ এখনো আছে, তাদের সঙ্গে কথা বলে দেখতে পারোস। পুলিশের সঙ্গে আমি আবার সব কিছু বললাম। তারা চেয়ারম্যান সাহেবের কাছে খবর দিতে বলল। আমি চেয়ারম্যানকে কল দিলাম, মনির ভাইয়ের কাছ থেকে নাম্বার নিলাম। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ পর আমাদের বাড়িতে এলেন। তারপর আমি তাকে বললাম যে মা বাবা লাশ ময়নাতদন্তের দরকার নেই। তিনি বললেন যে তাহলে এমপির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তিনি থানায় বলে দেবেন। মানসিকতার এতটা খারাপ অবস্থা, তবুও অনেক ঝামেলার মধ্যে মা বাবার লাশ ময়নাতদন্তের হাত থেকে রক্ষা করলাম। কিন্তু মনের মধ্যে সেই একটা প্রশ্ন ঘুরছে, বাবা এমনটা কেন করলো? মাগরিবের কিছুক্ষণ আগেই মা বাবার দাফন করা শেষ হয়ে গেল। বাড়ি থেকে বের হওয়ার পথে গেটের কাছে রাস্তার পাশেই ডান হাতে
একটা ফাঁকা জমি আছে। বছরখানেক আগে একদিন সেখানে কিছু সুপারি গাছের চারা রোপণ করার সময় মা আমার সঙ্গে বলেছিল, তোর বাবা আর আমি মারা গেলে আমাদেরকে এখানে কবর দিসবি। আমরা তো মানুষ বেশি নয়। তুই এই বাড়ি থেকে বের হবার সময় আমাদের কবরে সালাম দিয়ে বের হতে পারবি। আবার যখন বাড়িতে ফিরবি তখনও আমাদের সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবি। রাস্তায় দিয়ে যখন মসজিদে ইমাম কিংবা কোনো ভালো মানুষ হেঁটে যাবে তখন আমাদের জন্য দোয়া করবে। আমি সেদিন হেসেছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল আমার মা বাবা এখনো অনেক দিন বাঁচবে। আসলে পৃথিবীর প্রতিটি মায়ের সন্তানেরা চায় তাদের মা বাবা চিরকাল বেঁচে থাকুক। মা বাবাকে সেখানে খবর দিলাম। এখন আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না। দাফন কাজ শেষ করে সবাই চলে গেল। শুধু আশেপাশের কিছু মানুষ আছে। মনির ভাই বরাবরই আমার কাছে বসে কান্না করছে। বাবা তাকে খুব পছন্দ করত। পাশের ঘরের প্রতিবেশী এক চাচি আমার মাথায় তেল দিয়ে দিল, কপালে আর মুখে হাত দিয়ে আদর করে বলল, এভাবে যে ওরা চলে যাবে তা কখনো ভাবিইনি। যা হবার হয়ে গেছে, মনকে শক্ত করো, আমরা তো আছি। সারাদিন মোবাইল বের করার সুযোগ হয়নি। সেই যে সকালবেলা পকেটে রেখেছি সেভাবেই পকেটে পড়ে আছে। বের করে দেখি মোবাইল বন্ধ হয়ে গেছে। চালু করতে গিয়ে দেখি চার্জ আছে। তাহলে মনে হয় চাপ লেগে বন্ধ হয়ে গেছে, কারণ মোবাইলের ব্যাটারি একটু লুজ, তাই মাঝে মাঝে ধাক্কা লেগে বন্ধ হয়ে যায়। কাগজ দিয়ে জাম করে রাখি। মোবাইল চালু করলাম। তারপর কল লিস্টে গিয়ে বাবার নাম্বারের দিকে তাকিয়ে রইলাম। গতকাল রাতেও এমন সময় খাবার খেয়ে কল দিয়ে কথা বলেছিলাম। মাত্র 24 ঘন্টা। ইস! হঠাৎ করে চোখ গেল উপরের মেসেজের চিহ্নের উপর। মেসেজ অপশনে গিয়ে দেখি অনেকগুলো মেসেজ। সচরাচর সিম কোম্পানির অজস্র অপ্রয়োজনীয় মেসেজের জন্য এখন মেসেজ চেক না করে ডিলিট করতাম, কিন্তু সেগুলোর মধ্যে বাবার নাম্বার দিয়ে একটা মেসেজ দেখে অবাক হলাম। গত রাত 2:53 মেসেজ এসেছে, আর বাবা আমাকে কল করেছিল রাত 3:09। মেসেজ পড়ে আমার হাত পা কাঁপছে। মেসেজে লেখা আছে, তোকে বাঁচাতে গিয়ে তোর মাকে খুন করলাম হে মাত্র। 25 বছরের সংসার জীবনে যাকে আমি একটা চর মারিনি, তাকে একটু আগে নিজের হাতে জবাই করেছি। এখন আবার নিজের গলাও কাটবো। ওরা সবাই এখন আমার চারদিকে দাঁড়িয়ে আছে। তোকে কল দিয়ে বাড়িতে আসার জন্য আমাকে বলছে। আমি সেই ফাঁকে তোকে কল না দিয়ে আগে মেসেজ দিচ্ছি। ওদের বলছে যে নাম্বার খুঁজে পাচ্ছি না। তোকে কল দিয়ে আমি হয়তো নিরুপায় হয়ে বাড়িতে আসতে বলবো, কিন্তু খবরদার তুই আসবি না। কারা এসব করছে সেটা তোর জানার দরকার নেই। কেউ তুই আর কোনোদিন গ্রামের বাড়িতে আসবি না বাবা, তাহলে ওরা তোকেও খুন করে ফেলবে। আমি চাই না যে আমাদের মৃত্যুর জন্য তুই প্রতিশোধ নিস। তাই খুনিদের নাম বললাম না। আমি আর তোর মা তোর জন্য জীবন দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি রে। আমাদের স্বপ্ন পূরণ করিস রে বাবা। আকাশে বসে থেকে আমি আর তোর মা যেন হাসতে পারি। বাবার মেসেজ দেখে শরীর কাঁপছে। আমি তো এই মেসেজ গতকাল দেখিনি। বাবা আমাকে গ্রামের বাড়িতে আসতে নিষেধ করেছে, কিন্তু আমি তো না জেনে চলে এসেছি। তাহলে কি আমাকে এখন তারা খুন করবে? কিন্তু কারা খুন করবে? শেষ রাতের দিকে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয় শত্রুরা। আমরা 3 জন তখন ঘুমাচ্ছিলাম। ঠিক তখনই তৌহিদ আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো। আচ্ছা, আরেকটু খুলে বলি। তৌহিদ ও পারভেজ দুজনেই মেসেজ পড়ে চমকে গেল। তৌহিদ আস্তে করে কানে কানে বলল, এই কথা কাউকে কিছু বলিস না, কারণ এখন তোর আশেপাশে সবাইকে শত্রু মনে করতে হবে। মনিরুল ভাইদের বাড়ি থেকে রাতের খাবার রান্না করে পাঠানো হয়েছে। তৌহিদ ও পারভেজ সেই খাবার খেয়েছে। আমাকেও তৌহিদ নিজের হাতে ভাত মুখে 2 লোকমা খাইয়ে দিল।
সমস্ত ঘরের মধ্যে মা বাবার স্মৃতি জড়িয়ে আছে। রাতের বেলা আমি তৌহিদ ও পারভেজ একসঙ্গে ঘুমালাম। মনির ভাই থাকতে চেয়েছিলেন, কিন্তু আমরা নিষেধ করেছি। রাত 10টার দিকে আমার স্কুলের শিক্ষক এসেছিলেন দেখা করতে। অনেক কিছু উপদেশ দিয়ে 25-30 মিনিট পরে বিদায় নিয়ে চলে গেলেন। কারা হতে পারে সেই খুনের আসামি? আমাকে মারার জন্য কেন তাদের পরিকল্পনা? বাবা কেন আমাকে সব থেকে আলাদা হতে বলল? পারভেজ বলল, অভি, তুই ঘুমানোর চেষ্টা কর বন্ধু। আমি আর তৌহিদ জেগে আছি। যদি সত্যি কেউ তোদের শত্রু থাকে তাহলে অবশ্যই হামলা করতে পারে। আমি বললাম, কিন্তু কেন করবে এমন? আমার তো কোনো শত্রু নেই, আর তাছাড়া আমরা কারো ক্ষতি করিনি কোনোদিন। তৌহিদ বলল, দোস্ত, আজকাল ভালো মানুষদের ধ্বংস করার জন্য পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে। নিশ্চয়ই এখানে অনেক বড় কিছু ঘটনা আছে, তাই সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু বাবা তো আমাকে গ্রামে আসতে নিষেধ করেছে। তাহলে কি বাবার শেষ অনুরোধ রাখতে পারবো না? তুই নিজে গ্রাম ত্যাগ করবি, কিন্তু গোয়েন্দা বা সিআইডি মোতায়েন করতে হবে। তারা অবশ্যই এই রহস্যের উন্মোচন করতে সক্ষম হবে। তখন সবকিছু পরিষ্কার হবে। এরপরই আমরা চুপচাপ শুয়ে রইলাম। বাহিরেও ঘরের মধ্যে বৈদ্যুতিক বাতি জ্বলছে। মা বাবার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। চোখ বেয়ে অজান্তেই অগোচরে পানি বের হয়ে আসছে। এভাবেই কখন চোখ বন্ধ করেছিলাম জানি না, কিন্তু হঠাৎ করে তৌহিদের মুখে আগুন আগুন চিৎকার শুনে খুব ভয় পেয়ে বিছানায় বসলাম। পারভেজ বলল, দোস্ত, তাড়াতাড়ি বের হতে হবে, না হলে সবাই আগুনে পুড়ে মারা যাব। কিন্তু আমরা যখন দরজা খুলে বের হতে যাব তখন দেখি দরজা বাহির থেকে বন্ধ করা। 3টা দরজা দিয়ে বাহির হওয়া যায়, কিন্তু সবগুলোই বাহির থেকে বন্ধ করে রাখা হয়েছে। গতকাল যে পিছনের দরজা ভেঙে মনির ভাই প্রবেশ করেছিলেন সেটা আজকে একদম ভালো করে পেরেক দিয়ে ঢুকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাকি 2টো দরজা কারা বন্ধ করলো? আমাকে যারা খুন করতে চায় তারা কি এসব করেছে? পশ্চিমে একটা নড়বড়ে জানালা ছিল, সেটাই এক ধাক্কা দিয়ে ভেঙে দিল পারভেজ। তারপর আমি, পারভেজ ও তৌহিদ বেরিয়ে গেলাম। আগুন সেই সময় প্রায় সমস্ত টিনের চালে ছড়িয়ে গেছে। ইটের দেওয়াল হলেও কাঠ আর টিনের চালের ছাউনি দিয়ে ঘেরা ঘরটা চোখের সামনে পড়ছে। তৌহিদ ও পারভেজ দুজনেই সামনের দরজা বাহির থেকে তালা ভেঙে পারভেজের বাইক বের করলো। আরও কিছু জিনিসপত্র বের করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আবারও সে চিৎকার চেঁচামেচি শুনে গভীর রাতে অনেকেই ছুটে এসেছে। পানি ঢেলে আগুন নিভে যাবে, তাই পানি নিয়ে ব্যস্ত অনেকেই। আমি শুধু ঘরের সামনে আম গাছের মতো গাপটি মেরে বসে রইলাম। সকালবেলা পুলিশ এসে আবার চেয়ারম্যান সাহেব নিজেও উপস্থিত হয়েছিলেন, কিন্তু মা বাবার স্মৃতিবিজড়িত ঘরটা দাঁড়িয়ে আছে পোড়া এক বিধ্বস্ত রূপ ধরে। দারোগা বললেন, আপনারা তখন কোথায় ছিলেন? আগুনের ঘটনা প্রথম কে দেখে? জি স্যার, আমি প্রথমে দেখতে পেয়েছি। আমার কান খুব পাতলা, ঘুমের মধ্যে পাতান মারা শব্দটা কানে আসে। আমি যখন শুনি যে টিন পুড়ছে আর আর পুষ একটা করে পটপট করে ছুটছে, তখন চিৎকার করছি। আপনারা বাইরে বের হওয়ার পর কেউ কি তখন ওইখানে ছিল বা আক্রমণ করতে চেয়েছিল? না স্যার, তেমন কিছু না। আমরা তো এখানে সম্পূর্ণ ফাঁকা দেখেছি। আচ্ছা অভি সাহেব, আপনার মা বাবার সঙ্গে কারো শত্রুতা ছিল? যেহেতু এখন একটা আক্রমণ হয়েছে, তাই আমরা কিছু শত্রুদের সন্দেহ করি। এমন কোনো শত্রু নেই যারা খুন করবে। আমরা সব সময় ঝামেলা এড়িয়ে চলতাম। জমি জমা নিয়ে কারোর সঙ্গে কোনো বিবাদ ছিল নিজেদের মধ্যে বংশগত ব্যাপারে? জলিল চাচার সঙ্গে পূর্ব পাড়ায় একটা রাস্তার পাশে জমি নিয়ে মামলা চলে। তবে বাবা সপ্তাহখানেক আগে বলেছিলেন সে জলিল চাচা নাকি আমাদের জমি ফিরিয়ে দিতে রাজি হয়েছে। এমন তো হতেই পারে সেই জলিল পরিকল্পনা করে ইচ্ছে করেই জমি ছেড়েছে, কারণ মনে মনে একদম খুন করার ষড়যন্ত্র ছিল। আমি সেটা জানি না। আপনার কি ধারণা
আপনার মা বাবা দুজনেই আত্মহত্যা করেছে নাকি খুন করা হয়েছে? তহিদ বলল। স্যার, খুন করা হয়েছে। আপনি নিশ্চিত? হ্যাঁ স্যার, অভির বাবা ওকে কল করার আগে একটা মেসেজ দিয়েছিল, কিন্তু সেই মেসেজ চেক করা হয় নাই বলে জানতাম না। তাকে কেউ খুব ভয় দেখিয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। ও মাই গড, বলেন কি? দারোগা সাহেব মেসেজটি জোরে জোরে পড়লেন। চেয়ারম্যান সাহেব গভীর চিন্তার মধ্যে হারিয়ে গেলেন, সেটা বোঝা যাচ্ছে। জলিল মিয়াকে ভালো করে জিজ্ঞেস করতে হবে বলে দারোগা সাহেব বাজারে চলে গেলেন। দুপুর পর্যন্ত অনেকেই আমাদের বাড়িতে ছিলেন। দুপুরে খাবার খেলাম প্রতিবেশী মনোয়ার কাকার বাড়িতে। কাকিমা রান্না করে ডেকেছিলেন, কিন্তু আমি যাইনি বলে পাঠিয়ে দিয়েছেন। বিকেলের দিকে পারভেজ খুলনা চলে গেল, তবে আমাকে নিয়ে যাবার খুব চেষ্টা করছে। পারভেজ বলল, তুই এখানে থাকলে কিন্তু অনেক বিপদে পড়বি অভি। তার চেয়ে খুলনা বরং শহরে চল তাড়াতাড়ি, তাহলে সেখানে মোটামুটি নিরাপত্তা আছে। কিন্তু যেখানে আঙ্কেল নিজেই তোকে আসতে নিষেধ করেছে, সেখানে তুই কি করবি দোস্ত? নিজের জীবনের বিপদ ডেকে এনে ভুল করিস না বন্ধু, চল আমার সঙ্গে। আমি বললাম, আমি রহস্যের শেষ দেখে যেতে চাই পারভেজ। কারা আমার মা বাবার সর্বনাশ করেছে, আমি সেই গোপনীয় সব কিছু পরিষ্কার করতে চাই, না হলে শান্তি নেই। তাহলে তুই বরং সাজু ভাইয়ের সাহায্য নিতে পারিস। তোর মনে আছে সাজু ভাইয়ের কথা? হ্যাঁ, মনে আছে, কিন্তু তিনি কি আসবেন আমার মা বাবার খুনের রহস্য বের করতে? আমাকে বা খারা কোন করতে চাই, সে রহস্য উন্মোচন কি সাজু ভাই করতে পারবে? আমার বিশ্বাস তিনি পারবেন, কারণ সাজু ভাই হচ্ছে ঠান্ডা মাথার এক রোমান্টিক মানুষ। সকলের সঙ্গে কত সুন্দর মিল, তাই না? সেবার যখন তিনি খুলনা এসেছিলেন তোদের মেসের মধ্যে, তখন আমরা সবাই গেছিলাম দেখা করতে। তহিদ বলল, সাজু ভাই, সজীব ভাই, শফিক ভাই ও রকি ভাই, এরা সবাই যে রুমে থাকতো এখন আমরা সেই রুমে থাকি। আমি বললাম, ঠিক আছে পারভেজ, তুই বরং এখন সন্ধ্যা হবার আগেই চলে যা। আমি আর তৌহিদ আগামীকাল সকালে খুলনা আসব। তারপর সাজু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সব কিছু তাকে জানাবো। তাহলে রাতে থাকতে হবে কেন? মনির ভাই বললেন যে আজকে নাকি রাতের বেলা তিনি কিছু জরুরি কাগজপত্র দেখাবেন, সব কিছু আমাদের জমি জমার বিষয়ে, আর সে সঙ্গে কিছু গোপনীয় কথা জানাবে। তাহলে এখন দিনের বেলা সমস্যা কি? আমরা যে কতটা বিপদের মধ্যে তা কি সে জানে না? তাদের বাড়িতে সমস্যা হবে না পারভেজ, আর শুধু শুধু চিন্তা করিস না তো। ঠিক আছে, সাবধানে থাকিস, আর আগামীকাল সকালে উঠে রওনা দিস। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার খানিকটা আগে বাজারের মধ্যে গেলাম আমি আর তৌহিদ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একদম কর্নারে হোটেলের মালিক শাহজাহান কাকা আমাকে ডাকলেন। আমি তার কাছে যেতেই তিনি আমাকে নিয়ে হোটেলের পিছনে গেলেন। তার সঙ্গে সঙ্গে আমিও গেলাম। কাকা বললেন, তোমার মা বাবার ঘটনার জন্য সবাই স্তব্ধ হয়ে গেছে, তাই সান্ত্বনা দেবার মতো ভাষা জানা নেই। কিন্তু তোমাকে কিছু গোপনীয় কথা জানাতে চাই, মনোযোগ দিয়ে শুনবা, তবে আমার কথা কাউকে বলবা না। কি কথা কাকা? তোমার জলিল চাচার সঙ্গে ওপারে যে জমি নিয়ে ঝামেলা ছিল, সেটা কেন শেষ হয়েছে জানো? না তো, কেন? তোমার বাবা জলিল মিয়াকে ওই জমির জন্য টাকা দিয়েছে নতুন করে। কিন্তু ওটা তো আমাদের জমি, তাহলে কেন বাবা আবার টাকা দেবে? কারণ জমিটা নাকি তোমার খুব পছন্দের। তুমি নাকি সেখানে একটা পার্কের মতো মনোরম স্থান বানিয়ে বাগান করতে চাও। হ্যাঁ, কিন্তু তোমার বাবা আমাকে বলেছিলেন যে তোমার নাকি খুব ইচ্ছে ওখানে বাগান করবে, তাই তিনি অনেক চেষ্টা করেও জমিটা রক্ষা করতে চেয়েছে, কিন্তু নিজেই। জমির বিনিময়ে যদি জলিল চাচা টাকা নিয়ে থাকে, তাহলে আবার ঝামেলা কিসের? সেখানেই ঝামেলা অভি। আমি তো হোটেলের মানুষ, তাই অনেক কিছু জানি। কারণ বাংলাদেশের মধ্যে হোটেলে বা চায়ের দোকানে সবচেয়ে বেশি আলোচনা হয়। দলীয় বা বিরোধী দলীয় সকল পক্ষের কথা জানা যায়। সকালে এক গ্রুপ, আবার বিকালে অন্য গ্রুপ। আপনি কি তেমন কিছু জানেন? না বাবা, তবে আমারও পরিবার আছে, তাই বললে
বিপদ বাড়াতে চাই না। যতটুকু বললাম ততটুকু দিয়ে খুঁজতে আরম্ভ করো। কেঁচো খুঁজতে আরম্ভ করো, সাপ এমনিতেই বের হবে। যা করার আমাকে করতে হবে। বাজার থেকে আমি, তৌহিদ আর মনিরুল ভাই ফিরে আসলাম। জলিল চাচার কথা কাউকে কিছু বলিনি এখনো। সাজু ভাই, আমি একটু আপনার কাছে এগুলো জানিয়ে দিচ্ছি। বাড়িতে ফিরে এসে বারবার মনে হচ্ছে যে বিকেলে পারভেজের সঙ্গে চলে গেলে ভালো হতো। কারণ রাত যতই গভীর হচ্ছে ততই ভয় লাগছে। সবাই খাবার খেয়ে এখন ঘুমিয়ে আছে। রাত 11টা পেরিয়ে গেছে। আর গ্রামের বাড়িতে রাত 11টা মানে হচ্ছে অনেক রাত্রি। আমার কেন যেন মনে হচ্ছে আজকে রাতের মধ্যে আমারও কিছু একটা হয়ে যাবে। তেমন কোনো কারণ নেই, তবে বারবার সেটাই মনে হচ্ছে। হয়তো মনের ভয়, কিন্তু মনে হচ্ছে সেটাই সত্যি। তাছাড়া ক্ষুদ্র একটা কারণ আছে। একটু আগে হঠাৎ করে জানালার পর্দার আড়ালে কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি আস্তে আস্তে জানালার কাছে গেলাম, আর তখন কারো পায়ের শব্দ দ্রুত সরে যেতে শুনতে পেলাম। তৌহিদকে সেই কথা বললাম, কিন্তু সে তেমন গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে আছে। গতকাল আর পরশু রাতে বেচারা ভালো ঘুমাতে পারে নাই, তাই এখন মনে হয় তাকে ঘুমে গ্রাস করছে। আমি অবশ্য চাইলে ঘুমাতে পারি। তাছাড়া জানালার ঘটনাটা খুব ভাবাচ্ছে আমাকে, তাই যতক্ষণ সম্ভব জাগ্রত হয়ে থাকার চেষ্টা করব। পরশু রাত 3টায় বাবার সে কল করার পর থেকে যা যা ঘটেছে সব কিছু সাজিয়ে লিখে দিলাম সাজু ভাইকে। সত্যি বলছি, আমার খুব ভয় করছে। যদি রাতের মধ্যে বা যে কোনো সময় আমি খুন হয়ে যাই, তাহলে সেই খুন আর মা বাবার খুনের রহস্য বের করার দায়িত্ব আপনার। আপনার এক ছোট ভাই হয়ে সেই দায়িত্ব আপনাকে দিলাম। আশা করি আপনি আসবেন। আমার বন্ধু পারভেজ, তৌহিদ ও আমার নিজের নাম্বার দিয়ে রাখলাম। যদি তৌহিদ ও আমার নাম্বার না পান, তাহলে পারভেজের নাম্বারে কল দেবেন। অনুরোধ রইল। গতকাল রাতে সাজু ভাইয়ের শরীর অসুস্থ ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। আর সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। তারপর ফ্রেশ হয়ে মোবাইলের মেসেঞ্জারে আসতে প্রায় দুপুর 12টা। অনেক পাঠক পাঠিকাদের মেসেজ এসে জমা হয়েছে। কেউ কেউ এখনও অ্যাক্টিভ, আবার অনেকে আনঅ্যাক্টিভ। সবগুলোর একটু সংক্ষিপ্ত রিপ্লাই করতে করতে হঠাৎ করে গতকাল রাত 12টার মেসেজ চোখে পড়ল। এমডি অভি আইডি দিয়ে কত বড় একটা মেসেজ এসেছে। সম্পূর্ণ ঘটনা এখানে বর্ণনা করা। সেই রাত 3টায় কল দিয়ে কথা বলা শুরু থেকে গতকাল রাত পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার বর্ণনা। খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ঘটনা পড়ল সাজু ভাই। তারপর বেশ কিছু সময় চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো। তৌহিদ ও অভি দুজনের নম্বর সত্যি সত্যি বন্ধ দেখাচ্ছে, তাই পারভেজের নম্বরে কল দিল সাজু ভাই। বেলা তখন দুপুর 12:38। রিসিভ করে পারভেজ বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সাজু ভাই বলছি। তুমি কি অভির বন্ধু পারভেজ? জি ভাই, কেমন আছেন ভাইজান? আপনার কথা গতকাল রাতেও অভির সঙ্গে আলোচনা করেছি, কিন্তু আপনি নিজেই আজকে আমাকে কল দিলেন। ভাইজান, আমার বন্ধুর খুব বিপদ, একটু সাহায্য করবেন? সাজু ভাই বললেন, তোমার বন্ধু অভি গতকাল রাতে আমাকে সম্পূর্ণ ঘটনা টেক্সট করেছে, কিন্তু আমি একটু অসুস্থ, তাই রাতে রিপ্লাই করতে পারি নাই, আর সকালেও অনলাইনে ছিলাম না। তোমার বন্ধু অভি কেমন আছে? ভাই, একটুও ভালো না। কেন? আজকে সকালে তো তৌহিদ আর অভি শহরে যাবার কথা, যায় নাই? না ভাই, গতকাল রাতেই ওদের দুজনকে কারা যেন গায়েব করে দিয়েছে। সরাসরি খুন করেনি, কিন্তু ধরে নিয়ে গেছে। দরজা ভিতর থেকে বন্ধ করা আছে, কিন্তু সেই বাড়িটা মাটি দিয়ে উঁচু করে তার উপর কাঠ দিয়ে নির্মাণ করা, তাই কাঠের নিচ থেকে মাটি খুঁড়ে রুমে ঢুকেছে। মাটি খোঁড়ার চিহ্ন এখনো পড়ে আছে, কিন্তু ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাহলে কি সেই মনিরুল লোকটার মধ্যে কোনো গন্ডগোল আছে? না সাজু ভাই, কারণ সকালবেলা পুকুরের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় মনিরুল ভাইয়ের লাশ পাওয়া গেছে। মনিরুল ভাইকে খুন করে ওদেরকে কিডন্যাপ করেছে। এলাকা ভয়ঙ্কর হয়ে গেছে। তাহলে কি? আরেকটা কথা সাজু ভাই, কি? অভির মা বাবা দুজনের কবরের মাঝখানে একটা কাগজ পাওয়া গেছে। সেই কাগজে লেখা আছে, সরি আব্বাজান। কেউ ভাবছে অভি আর তহিদ খুন করে এখান থেকে পালিয়ে গেছে, আবার কেউ বলছে তাহলে ওভাবে দরজা না খুলে মাটি খুঁড়ে বের হওয়ার তো উপযুক্ত কারণ পাচ্ছি না। কিন্তু সকল মানুষের কথা কানে না নিয়ে সশরীরে গিয়ে সাজু দেখতে চাচ্ছে। কবিতার কাছে কল দিয়ে বলল সাজু ভাই, কবিতা, আমি জরুরি কাজে গ্রামে বাড়িতে যাচ্ছি, পৌঁছে তারপর কথা হবে তোমার সঙ্গে। সাজুদের গ্রামের বাড়ি সিআরবিতে, যেহেতু তাদের পাশেই হচ্ছে হাটহাজারী, তাই সরাসরি সে আগে বাড়িতে যাবে, তারপর সেখান থেকে নিজস্ব বাইক নিয়ে হাটহাজারী যাওয়া যাবে। ঢাকা থেকে সি পরিবহনের লঞ্চ পারাপারের গাড়িটির টিকিট সংগ্রহ করলো। অনেকদিন পর সে গ্রামের বাড়িতে যাচ্ছে। দাদা দাদির সঙ্গে কতদিন তার দেখা হয় না। যেহেতু লঞ্চ পারাপারের গাড়ি, তাই ফেরির মধ্যে অপেক্ষা করার ঝামেলা নেই। কবে যে স্বপ্নের সেই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে। গ্রামের মধ্যে এখন এক অস্থিরতা তৈরি হয়ে গেছে, যেটা কল্পনার মধ্যে ছিল না। পুলিশ সারাক্ষণ শুধু আনাগোনা করছে, প্রায় সবাইকে কিছু না কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। মনিরুলের পরিবারের কান্না আর আহাজারিতে সবচেয়ে বেশি আকাশ ভারী হয়ে যাচ্ছে। পুকুরের পাড়ে এমন কিছু নেই যেটা খুনির কাছে পৌঁছাতে পারে। দারোগা সাহেব যখন সাজুর কথা শুনলেন তখন একটু ভ্রু কুঁচকে যেন কিছু ভাবলেন। সাজু যখন অভিদের গ্রামের মধ্যে প্রবেশ করলো তখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ফিরে কোনো রকমের ফ্রেশ হয়ে বাইক নিয়ে চলে এসেছে। সাজু স্থানীয় বাজারে এসে পারভেজকে কল দিল। পারভেজ তখন বাজারেই ছিল। বাজারের এক পাশে বিশাল জটলা, সেখানে সবাই ঘিরে আছে এবং পুলিশও দেখা যাচ্ছে। সাজু সেখানে এগিয়ে গিয়ে পারভেজের সঙ্গে সরাসরি হাত মিলিয়ে নিল। তারপর যখন জানতে পারলো যে তৌহিদ ফিরে এসেছে তখন অবাক হয়ে নিজেই সেদিকে এগিয়ে গেল। প্রায় ঘন্টাখানেক পরে পুলিশ তৌহিদকে নিয়ে থানায় রওনা দিল। তার আগে সাজু ভাই একবার মনিরুল আর অভিদের ঘর দেখে এসেছেন। সব মোটামুটি ঠিক আছে, কিন্তু মনিরুলদের বাড়িতে যে ঘরে অভি আর তৌহিদ ছিল সেখানে মাটি খুঁড়ে বের হওয়ার স্থান দেখে প্রশ্ন জাগলো। তখন সে বুঝতে পারছে যে সবকিছু প্রশ্নের উত্তর তৌহিদের কাছে পাওয়া যাবে। পুলিশের সঙ্গে সঙ্গে সাজুও গিয়েছে থানায়, কারণ পুলিশ বলেছে যা কিছু জিজ্ঞেস করার সব থানায় গিয়ে করবে। সাজু ভাই তৌহিদকে বলল, অভি এখন কোন জায়গায় আছে, আর সেদিন রাতে তোমরা কিভাবে কি করেছো? তৌহিদ আস্তে আস্তে বলল, সাজু ভাই, আমি এখন জানি না অভি কোথায়, কারণ আমাকে ওরা হাটহাজারী সি অফিস মোড়ে এসে নামিয়ে দিয়ে চলে গেছে। তারপর সেখান থেকে আমি একা এসেছি এখানে। অভির মধ্যে পশু ভর করেছে, ও কাউকে ছাড়বে না। মনিরকে কে খুন করেছে? অভি? তুমি তখন কোথায় ছিলে? আমাকে আরো দুটো লোক ধরে রেখেছিল। মানে কি? সেখানে আবার আরো দুটো লোক কিভাবে এসেছে? আমি জানি না। তুমি আর অভি যে ঘরে ছিলে সেই ঘরের মধ্যে মাটি সিট কেটেছে কে? আমি সেখানে গিয়ে স্পষ্ট বুঝতে পারছি যে ভিতর থেকে মাটি খুঁড়ে বের হয়েছে তোমরা। হ্যাঁ সাজু ভাই, অভি নিজে মাটি খুঁড়ে বের হওয়ার ব্যবস্থা করছে। আমার এমনিতেই কান পাতলা, তাই যখন ধূপধাপ শব্দ হলো তখন তাকে দেখি অভি মাটি কাটছে। কিন্তু ভাই, আপনি কিভাবে বুঝতে পেরেছেন? খুবই স্বাভাবিক, মাটি কেটে কেটে ভিতরের দিকে কাটা মাটি জমানো হয়েছে। যদি বাহির হতে কেউ আসতো তাহলে তো বাহিরে মাটির স্তূপ জমা থাকতো। হ্যাঁ ঠিক তাই। আমি বিছানা থেকে নেমে তখন বললাম, কিরে অভি, কি হয়েছে? অভি তখন আমাকে চুপ করতে বলল, তারপর জানালা দিয়ে বাইরে তাকাতে বলছে। আমি তাকিয়ে দেখি যে সম্মুখে পুকুর পাড়ে কারা যেন দাঁড়িয়ে আছে।
কিভাবে দেখলে? তাদের একজনের হাতে সিগারেট ছিল, আর সেই সিগারেটের আগুন ওঠানামা করছে, তবে সামান্য আস্তে আস্তে কোথাও কানে বাজছিল। তারপর? আমরা সেখান থেকে গর্ত দিয়ে আস্তে করে বের হলাম, দরজা খুলে বের হলে না কেন? কারণ দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তাহলে কি মনির? হ্যাঁ, অভি সেই জন্যই বাইরে গিয়েছে এবং আমি তার সঙ্গে ছিলাম। কিন্তু সবচেয়ে বেশি অবাক হলাম কারণ দুটো লোক অভির পরিচিত। তারা তখন মনিরকে হাত পা আর মুখ বেঁধে দাঁড়িয়ে আছে। অভি সেখানে গিয়েই ওদের একজনের হাত থেকে একটা বড় ছুরি নিয়ে মনির ভাইয়ের গলা কেটে দিল। কি বলছো তুমি? এতটা সহজ? আর অভির সঙ্গে তাদের কিসের সম্পর্ক? আমি জানি না, আমি এতটা হতভম্ব হয়ে গেছি যে সেখানে অজ্ঞান হয়ে মাথা করে পড়লাম। আর তারপর যখন হুঁশ হয়েছে তখন আমি একটা টিন দিয়ে ছাউনি করা ঘরের মধ্যে বন্দি। অভি সেখানে ছিল না? না, তবে আরেকটা লোক এসেছিল কিছুক্ষণ পরে, আর তিনি বলেছেন যে আমাকে নাকি তারা পাঠিয়ে দেবে, তবে শহরের মধ্যে ছেড়ে দেবে, কারণ গ্রামের মধ্যে নিয়ে গেলে প্রচুর ঝামেলা হতে পারে। অভির কথা জিজ্ঞেস করনি? হ্যাঁ, তারা বলল আমি অভির বন্ধু, তাই তারা আমাকে বাঁচতে দিচ্ছে, না হলে আমাকেও শেষ করে দিত। আমি যেন চট্টগ্রাম থেকে সরাসরি খুলনা শহরে চলে যাই আর কাউকে কিছু না বলি। যদি কিছু বলি তাহলে আমারও প্রচুর বিপদের মুখে পড়তে হবে। অভি নাকি তার মা বাবার খুনি কে সেটা জানতে পেরেছে, তাই এক এক করে সবাইকে হত্যা করতে চায় ও। আর যেহেতু তার বাবা তাকে এসব খুনোখুনি করতে নিষেধ করেছে, তাই আব্বাজান ব্যবহার করবে। কিছুটা বুঝতে পারছি, কিন্তু এখনও অনেক কিছুই জানার বাকি। তবে অভির সঙ্গে যোগাযোগ করা আমার খুব দরকার। যিনি আমাকে এখানে আসার জন্য অনুরোধ করেছে সে নিজেই এখন। আমি এসব বলতে চাই নাই, কিন্তু গ্রামের সবাই আর পুলিশ আমাকেও সন্দেহ করেছে, তাই এখন বাধ্য হয়ে বলছি। ঠিক আছে, তুমি আপাতত পুলিশের হেফাজতে থাকো, তারপর দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে সাজু ভাই, কিন্তু অভি যে এভাবে পরিবর্তন হবে কখনো ভাবিনি। মাত্র কিছু সময়ের মধ্যে কিভাবে কি হয়ে গেল, আর তার সঙ্গে লোক দুটো যুক্ত আছে, কি ভয়ঙ্কর। থানা থেকে বের হয়ে সাজু নিজের এলাকায় চলে এসেছে। রাতের মধ্যে সেই গ্রামে থাকার কোনো মানে হয় না। আর পারভেজ তো থানায় আসার আগে বিদায় নিয়ে চলে গেছে। রাত 10টার দিকে বাড়িতে ফিরে ডিনার করে নিজের বিছানায় শুয়ে সজীবের কাছে কল দিল। আসার পথে সজীব কল দিয়েছিল, কিন্তু তখন কথা বলতে পারেনি। হ্যাঁ সজীব, কি খবর? বেশি ভালো না সাজু। কেন? রহিন মা অসুস্থ, তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুহি এখন সে হসপিটালে আছে, আমি তো ঢাকায় আছি। আর তুইও আজকে বাড়িতে নাকি গেছিলি? হ্যাঁ, চট্টগ্রামের হাটহাজারীতে একটা মামলার মধ্যে জড়িয়ে যাবার সম্ভাবনা আছে, তবে আগের চেয়ে এটা বেশ জটিল মনে হচ্ছে। কিরকম? ছেলেটা খুলনায়, আমরা যেই মেসে ছিলাম সেই মেসেই থাকে। ওর মা বাবা দুজনেই যে কোনো অদৃশ্য কারণে আত্মহত্যা করেছে, কিন্তু সেগুলোর পিছনে একটা চক্র কাজ করছে। তাদের সন্দেহ করে এখন ওই ছেলে খুন করা শুরু করেছে। বেশ জটিল সমস্যা। হ্যাঁ, আর একা একা ভালো লাগে না। রকি বা তুই যে কোনো একজন সঙ্গী হলে ভালো হতো। তাহলে ছুটি নিয়ে আসবো নাকি? যদি পারিস তবে বেশ ভালো হবে। ঠিক আছে, কালকে অফিসে গিয়ে দেখি। মেলা মেলা ধন্যবাদ বন্ধু। আচ্ছা, তুই একটু সময় করে রহির কাছে কল দিয়ে দেখ। বেচারির বাবা তো আর নাই, তোর জন্য ফাঁসি হয়ে গেল। এখন তার মা অসুস্থ হয়ে গেছে, তাই খুব কান্না করছে। আচ্ছা ঠিক আছে। 3-4 দিন ধরে শরীরে হালকা জ্বর, গতকাল রাতে তাই তাড়াতাড়ি ঘুমিয়েছিল। আজকে ভ্রমণ করে আরো বেশি ক্লান্ত লাগছে, তাই বিছানায় শুয়ে একটু পরে ঘুমিয়ে গেল সাজু ভাই। সকাল বেলা 10:30টার দিকে ঘুম ভেঙে গেল, তাও আবার দাদির ডাকাডাকিতে। দাদির কাছে জানতে পারল যে কে যেন তার সঙ্গে দেখা করতে এসেছে। বাইরে এসে সাজু তাকে চিনতে পারছে না, তবে লোকটা বেশ বয়স্ক। বসে বসে তারা দাদার সঙ্গে গল্প করছে। সাজু মনে মনে ভাবল,
দাদা আবার নতুন করে বিয়ে দেবে নাকি? সাজু বলল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আর আপনি কিন্তু আমার দাদার বয়সী, তাই নাতি হিসেবে তুমি করে বললে খুশি হব। ঠিক আছে, তাই হবে। আর আমি অভির নানা, তাই সম্পর্কে ঠিক হয়ে আছে। কোন অভি? যার মা বাবা দুজনেই খুন হয়েছে, আর অভি নিজে এখন কোথায় আছে কেউ জানে না। আপনি তার নানা? হ্যাঁ, তবে আপন নানা নয়। ওর মায়ের সম্পর্কে চাচা হয় আমি। অভির নানা মারা গেছে অনেক আগেই। তারপর থেকে ওর মাকে আমি মানুষ করেছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু আমি গতকালই অভির সেই মোটরসাইকেলওয়ালা বন্ধুর কাছে শুনেছি যে সাজু নামের এক গোয়েন্দা আসবে। সারাদিন অপেক্ষায় রইলাম, কিন্তু যখন এলো তখন দেখা করতে পারলাম না। কিন্তু কেন? আজকে সকালে থানায় গিয়ে তোমার বিষয় জানতে পারি। তবে গতকালই অভির বন্ধুর কাছে শুনেছি তোমার বাসা সিআরবিতে, আর এই উপজেলায়। আমি একসময় সিআরবি জেলার স্কুলের শিক্ষক ছিলাম। আমার এক ছাত্র আছে তোমাদের এই গ্রামের মধ্যে। আজকে সকালে যখন তাকে তোমার নাম জিজ্ঞেস করেছি, তখন সে তোমার ঠিকানা দিয়েছে। আমাকে এতটা জরুরি ভিত্তিতে খুঁজে বের করার কারণ কি? অভির মা বাবা বিপদের আশঙ্কা আমি আগেই করেছিলাম, আর তারাও জানতো। মানে? অভির বাবার কাছে একটা স্বর্ণের পুতুল আছে, খাঁটি স্বর্ণের পুতুল। বলেন কি? কিভাবে কি? এমন সময় সাজুর মোবাইল বেজে উঠল। নাম্বার দেখে চিনতে পারল সাজু। গতকাল রাতে থানা থেকে বের হওয়ার সময় সাজু ভাই থানার দারোগা সাহেবের নাম্বার নিয়ে এসেছেন এবং তার নিজের নাম্বারও দিয়ে এসেছে। হ্যালো স্যার। সাজু সাহেব, আপনি কোথায়? আমি তো বাড়িতে। আপনি? আমি এখন যেই অভিদের গ্রামে আছি তাদের স্থানীয় বাজারে আছি। অভি তো আজকের রাতে এই বাজারের হোটেলে মালিক শাহজাহানের নামের লোকটাকে খুন করেছে। কি? আর কিভাবে নিশ্চিত হলেন খুনটা যে অভি করেছে? লাশের পাশে চিটকুট ছিল। সরি আব্বাজান। আর আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা। আমাকে উদ্দেশ্য করে? হ্যাঁ সাজু সাহেব। কি লেখা আছে সেখানে? লেখা আছে, সরি সাজু ভাই, আমাকে ক্ষমা করবেন প্লিজ। আপনাকে যখন আমি ডেকেছি তখন আমি রহস্য জানতাম না, কিন্তু এখন আমার চোখের সামনে সব কিছু পরিষ্কার। তাই আপনার কোনো সাহায্যর দরকার নেই। আমার মা বাবার হত্যার বিচার আমি নিজেই করব। খুব ভালো হয় যদি আপনি আর আমাদের গ্রামে না আসেন, কারণ আপনি থাকলে আমার ঝামেলা হবে। তাই আপনাকে সাবধান করে দিচ্ছি। আমার পথের মধ্যে যদি কোনো বাধা হয়ে দাঁড়ান তাহলে কিন্তু আপনাকেও বিপদে পড়তে হবে। তৌহিদকে মেরে ফেলা উচিত ছিল। শালাকে বন্ধু ভেবে ছেড়ে দিছি, আর সে সব কিছু বলে দিয়েছে। ভেবেছিলাম যে লুকিয়ে লুকিয়ে প্রতিশোধ নিতে পারবো, কিন্তু ওর জন্য আর হলো না। তৌহিদকে সাবধানে থাকতে বলবেন, কারণ ওকে নিষেধ করার পরেও যখন সব কিছু বলে দিয়েছে তখন কিছুটা মূল্য তো দিতে হবে তাকে, তাই না? এই শাহজাহান কাকা আমার বাবার সঙ্গে বেইমানি করেছে। বাবার কাছ থেকে পুতুলের কথা জেনে সেটা আরেকজনকে বলে দিয়েছে, তাই একে ঘুম পাড়িয়ে দিলাম। এখনো অনেক কিছু ঘটনার বাকি আছে, তবে খেলাটা আমি খেলতে চাই। সাজু বলল। দারোগা সাহেব, আমার মনে হচ্ছে যে অভি এগুলো করছে না। আপনি কি অভির বন্ধু তৌহিদকে ছেড়ে দিয়েছেন, নাকি আপনার হেফাজতে আছে? আমার কাছে আছে। তাকে আটকে রাখুন। নিশ্চয় তৌহিদ কোনো কিছু লুকাচ্ছে, কারণ একটা অদৃশ্য মেঘ চোখের সামনে ঘুরছে। দেখুন, সেটা হয়তো সম্ভব না। ওপর মহল থেকে সকালবেলায় কল এসেছে, তাই তৌহিদকে ছেড়ে দিতে হবে। মানে তৌহিদের উপরে লোক আছে? হ্যাঁ, তার এক আঙ্কেলের সঙ্গে এমপি সাহেবের খুব ভালো সম্পর্ক আছে, তাই এমপি সাহেবের সুপারিশে ছাড়তে হবে। নিশ্চয় কোনো ঝামেলা আছে, না হলে তো এমন ছোট্ট বিষয় নিয়ে এমপি সাহেবের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। আরেকটা কথা সাজু সাহেব। জি বলেন। আপনাকে আর এই মামলার বিষয়ে এদিকে আসতে হবে না। আমরা সবাই অভিকে ধরার চেষ্টা করছি। কিন্তু কেন?
এখানে কোনো রহস্য নেই। সকালবেলা আমরা অর্ডার পেয়েছি যে অভিকে যে কোনো মূল্যে ধরে ফেলতে হবে, কারণ নিজের বাবা মার জন্য সে এখন হিংস্র মরিয়া হয়ে উঠেছে। সেই জন্য তাকে এই মুহূর্তে থামানো দরকার। আপনি কি অভির বাবার কাছে একটা পুতুল ছিল, সেই বিষয়ে কিছু জানেন? কিসের পুতুল? স্বর্ণের পুতুল। না, জানতাম না, কিন্তু অভির চিঠিতে পুতুলের কথা উল্লেখ করা আছে। ঘটনা কি? আমিও সঠিক জানি না, তবে সত্যি সত্যি যদি অভির বাবার কাছে স্বর্ণের পুতুল থাকে, তাহলে সেটা তিনি কোথায় পেলেন সেটা আগে জানতে হবে আমাদের। তারপর সেই পুতুল এখন কোথায় আছে, আর তার সঙ্গে অভির নিজের জীবনের কোনো বিপদ আছে নাকি সেটা বের করতে হবে। কিন্তু আপনাকে তো এখন এইসবের মধ্যে থেকে দূরে থাকতে বলা হয়েছে। এটা অন্যায়। আমি আমার নিজের মতো কাজ করে যাব। সেখানে বেআইনিভাবে কেউ কিছু যদি বলে তবে মানব কেন? সেটা আপনার ইচ্ছে, তবে আমাদের কাছ থেকে আপনি কোনো তথ্য বা সাহায্য পাবেন না। আপনাদের কাছ থেকে না পেতে পারি, কিন্তু যদি আপনার কাছে চাই। মানে হচ্ছে সমগ্র পুলিশের সাহায্য দরকার নেই, শুধু আপনার সহযোগিতা কামনা করছি। আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন, কারণ আপনার মধ্যে আমি সততা দেখেছি। পুলিশের আবার সততা? আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাই এবং এই মামলার রহস্য বের করতে চাই। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে, কিন্তু একটা পরামর্শ দেব। জি বলেন। এইখানে অনেক বড় রাজনৈতিক নেতাদের দল জড়িত আছে। তারা কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আপনি নিজের জীবন ঝুঁকিতে না ফেলে আপনার জন্য মঙ্গল হবে। আমার কাজই এসব নিয়ে থাকা। নিজের জীবন নিয়ে মায়া করে বেঁচে থাকা চেয়ে স্বাধীনভাবে কোনো কিছু লড়াই করে বাঁচার মধ্যে আনন্দ আছে। বুঝতে পারছি সাজু সাহেব। আচ্ছা, বাদ দেন তো এইসবের কথা। আপনারা যখন যা দরকার সবকিছু আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করতে আপ্রাণ চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ স্যার। মোবাইলে কথা বলা শেষ করে সাজু ভাই আবার বুড়ো লোকটার দিকে তাকিয়ে বলল, অভি তো আর একটা খুন করেছে, বাজারে সেই শাহজাহান নামের লোকটাকে। বলো কি? দারোগা সাহেব তো সেটাই বলেন, কিন্তু অভি এটা করে ভুল করেছে, কারণ সে যেহেতু মা বাবার খুনের জন্য দায়ী লোকেদের চিনতে পেরেছে, তখন তার উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া। আমিও বুঝতে পারছি না। আপনি কি আমাকে সেই পুতুলের রহস্যে কি কি কারণ আছে সেটা বলবেন? সেটা বলার জন্য আমি এসেছি। একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। আমি খুব অসুস্থ, আমার বসতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, সংক্ষিপ্ত করে বলি। মাঝখানে হবে অভির বাবা সুন্দরবন গিয়েছিল খাঁটি মধুর জন্য। সেখানে যারা সচরাচর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে তাদের কাছ থেকে খাঁটি মধু কেনার জন্য গেল। একটা লোকের সঙ্গে আমাদের ফিরোজপুরের পরিচয় হয়েছে তার। তিনি এখানে মধু বিক্রি করতে এসেছিলেন, কিন্তু মধু বিক্রি করে ঠিক সেই সময় তার সঙ্গে দেখা হয়েছে অভির বাবা। তারপর সেই লোকটা বলেন যে তার বাড়িতে গেলে বা কিছুদিন পরে সে আবার মধু নিয়ে আসবে। অভির বাবা তখন তার ফোন নাম্বার রেখে দিয়েছিল এবং নিজেই সরাসরি গিয়ে মধু আনবে সেটাও জানিয়ে দিল। তারপর যখন সেই লোকটার বাড়িতে গেল, তখন সেই লোকটার বাচ্চা মেয়েটির হাতে একটা পুতুল দেখতে পাই। ফাজলামো করে সেই ওই বাচ্চার হাত দিয়ে পুতুলটা নিয়েছে, কিন্তু সেটা ধরার পরে হাতের অনুভবে কেমন খটকা লাগলো। অভির বাবা এক সময় স্বর্ণের কারিগর ছিল, জানো তো তুমি? না, জানতাম না। প্রায় 15 বছর সে কারিগর ছিল, তাই সে স্বর্ণের পুতুল ধরে কেমন যেন অনুভূতি হচ্ছে। সে তখন ওই লোকটার কাছে জিজ্ঞেস করে পুতুলটা কোথায় পেয়েছে তারা। লোকটা বলে যে তিনি নাকি জঙ্গলের মধ্যে পেয়েছেন, তারপর লুঙ্গির ভাজি নিয়ে এসে মেয়েকে দিয়েছেন। তখন সেই লোকটাকে বলে অভির বাবা পুতুলটা নিজের সঙ্গে নিয়ে আসে। তারপর চট্টগ্রামে এসে নিজের পরিচিত পুরনো এক বন্ধুর কাছে গিয়ে সেটা পরীক্ষা করে। সেটাই ছিল তার চরম একটা ভুল। চরম ভুল কেন? কারণ সে যেহেতু কারিগর ছিল, তাই চাইলেও নিজের ঘরে বসে পরীক্ষা করতে পারত। কিন্তু যখন প্রমাণিত হয়েছে যে ওটা খাঁটি স্বর্ণ, তখন তার সেই স্বর্ণকার বন্ধুর মনে শয়তানি আরম্ভ হয়। কি রকম? এত বড় একটা স্বর্ণের পুতুল দেখেছে, কেউ লোভে পড়তে পারে, স্বাভাবিক। তারপর অভির বাবা তখন তার বন্ধুর সেই মধু বিক্রেতার কথা বলে দেয়। এটা ছিল দ্বিতীয় ভুল।
কিন্তু বিশ্বস্ত বন্ধু তাই বলতে দ্বিধা করে নাই। সেই বন্ধুই তখন পরের দিনই মধু বিক্রেতার কাছে চলে গেল, কারণ যেখানে ওটা পাওয়া গেছে সেখানে গিয়ে আরও সন্ধান করার জন্য। তারপর মধু বিক্রেতা তখন কৌতূহলী হয়ে গেল আর বারবার কাহিনী জানতে চাইল। তখন তিনি সে পুতুলটা যেন স্বর্ণের পুতুল সেটা তাকে বলে দেয়। হাই আল্লাহ! তখন মধু বিক্রেতা চলে এলো অবিদের গ্রামের বাড়িতে এবং খুঁজে বের করলো তাদের বাড়ি। কিন্তু অবির বাবা পুতুলের কথা অস্বীকার করেন এবং তাকে চলে যেতে বলে। তখন লোকটা গিয়ে সরাসরি চেয়ারম্যান সাহেবের কাছে সবকিছু খুলে বলে। এবার আর এক লোভী জিহ্বা চকচক শুরু করেছে। তিনি তখন অবির বাবাকে বাজারে ডেকে পাঠালেন এবং এখন শাহজাহান ব্যাপারীর হোটেলে বসে সবকিছু তাকে জিজ্ঞেস করে। আস্তে আস্তে কথাটা ছড়িয়ে গেল দুই একজন বড় বড় মানুষের কাছে, আর তারা ভিন্ন ভিন্ন সময়ে রাতের আধারে দেখা করতে আসতো। কেউ কেউ হুমকি দিত, আবার কেউ বা ছলে বলে কৌশলে কথা বের করতে চাইতেন। এসব নিয়ে তিনি টেনশন করতেন। হ্যাঁ, একদিন আমার কাছে গিয়ে বিস্তারিত সব খুলে বলে আর পুতুলটা আমাকে দেখায়। তখন সে বলেছিল তার বিপদের কথা, তাকে যে কোনো মুহূর্তে কিছু করে ফেলতে পারে সে কথা। তাহলে তো অভির বাবাও লোভী মানুষ, কারণ তিনি এটা একা একা হজম করতে চায়। হ্যাঁ ঠিক, আমি তাকে সেটাই বোঝাতে চেষ্টা করছি, কিন্তু সে আমাকে ভুল বুঝে চলে আসে। তারপর আর মাত্র 3 দিনের মাথায় এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সেই পুতুল কোথায় কেউ জানে? এখন পর্যন্ত না, অভির বাবা সেটা নিজে মনে হয় লুকিয়ে রেখেছে। এই সমস্ত ঘটনা পুলিশের কাছে না বলে কেন আমাকে বলতে এসেছেন জানতে পারি? পুলিশের ওপর বিশ্বাস নেই, আর তোমার বিষয় যখন জানলাম যে তুমি মোটামুটি বড়লোক বাবার সন্তান, তখন বাবা লন্ডনে থাকে আর তাছাড়া তুমি গোয়েন্দা, তাই বলতে ইচ্ছে করছিল হয়তো সেই খুনের রহস্য উন্মোচন করতে পারবে। তার তোমাকে সেই পুতুলের রহস্য নিয়ে এগোতে হবে। সেটাই তো বুঝতে পারছি না। আমি এখন আসি, বেলা প্রায় দুপুর পেরিয়ে গেল। না না, দুপুরে খাওয়া দাওয়া করে যান। না, আমি চলে যাব, কিন্তু অবশ্যই আবার তোমার সঙ্গে দেখা হবে। ঠিক আছে। অভি যখন ফিরেছে তখন সে একটা বন্ধ রুমে বন্দি, সম্পূর্ণ নতুন স্থান। এমন ঘরের মধ্যে সে কিভাবে এসেছে সেটাই তো বুঝতে পারছে না। বিছানার পাশে একটা চেয়ারে লাল গেঞ্জি পরে একটা লোক বসে আছে। তাকে চোখ মেলে যখন নড়াচড়া করতে দেখলো তখন শরীর ঝাড়া দিয়ে বলল, ডাক্তারের কথা মিলে গেছে? কে আপনি, আর আমি এখানে কেন? আমি কে সেটা তোমার না জানলেও চলবে, তবে তুমি এখানে আছো কারণ তোমাকে এখন পুলিশের লোকজন অন্য হয়ে খুঁজছে। পুলিশ আমাকে? কিন্তু কেন? মনির ও শাহজাহান নামের হোটেল মালিককে খুন করার অপরাধে তুমি এখন মোস্ট ওয়ান্টেড আসামি। আমি কখন খুন করেছি? সেদিন রাতে আমি তো ঘুমিয়েছিলাম, তারপর তো কিছু মনে নেই। তোমাকে অজ্ঞান করে রাখা হয়েছিল কারণ তোমার স্থানে অন্য কেউ খুন করবে, আর সেই খুনের দায় পড়বে তোমার ওপর। তারপর হতে তুমি হবে নিরুপায়, এবং সেই নিরুপায় জীবন থেকে বাঁচতে হলে তোমাকে আমাদের বসের কথা মেনে চলতে হবে। বস কে? সেটা তো বলা যাবে না, আমাকে যতটুকু বলতে বলা হয়েছে ততটুকু বললাম। তোমার মা বাবার মৃত্যুর জন্য দায় লোকদের মধ্যে 2 জন অলরেডি কবরে চলে গেছে। তোমার অবর্তমানে আমাদের বস নিজেই অন্য কাউকে দিয়ে কাজটা করে নিয়েছেন। তাতে আপনার বসের লাভ কি? তোমার বাবার কাছে একটা স্বর্ণের পুতুল ছিল, তিনি সেটা কোথায় রেখে দিয়েছে সেটা জানতে হবে। স্বর্ণের পুতুল? হ্যাঁ। এমন সময় একটা মেয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। তার হাতে ট্রেতে চায়ের কাপ, নাস্তার ব্যবস্থা আছে। লোকটা তখন মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমি একটু বসের সঙ্গে মোবাইলে কথা বলে আসি, তুমি ততক্ষণ একে নাস্তা করতে দাও। আর ভয় নেই, আমি দরজার বাইরে আছি, যদি সে পালাতে চায় তাহলে। লোকটা বেরিয়ে গেল। মেয়েটা অভির দিকে তাকিয়ে বলল, আমার নাম নাসরিন জাহান, তোমার নাম কি? কে আপনি?
এটা আবার কারো নাম হয় নাকি? একদম হাসবেন না। আপনি কে? আমাকে কেন এখানে আটকে রাখা হয়েছে? আমি জানি না, তবে আপনাকে দিয়ে খারাপ কাজ করানো হবে এতটুকু জানি। আমার অপরাধ? আপনার কোনো অপরাধ নেই, কিন্তু এরা যা করে সবকিছুই অপরাধ। এমন সময় লাল গেঞ্জি পরা লোকটা রুমে ঢুকে মোবাইল এগিয়ে দিয়ে বলল। বসের সঙ্গে কথা বলো। অভি মোবাইল কানের কাছে নিয়ে অপর প্রান্তে কণ্ঠ শুনে চমকে গেল, বিস্মিত হয়ে বলল। কাকা, আপনি? সঙ্গে সঙ্গে মোবাইলের লাইনটা কেটে গেল। এদিকে সন্ধ্যার খানিকটা পর অভিদের গ্রামের মধ্যে প্রবেশ করলো সাজু ভাই। তার সঙ্গে আছে তাদের গ্রামের একটা ছোট ভাই, যার নাম রাজু। রাজুর অনেক শখ, সে সাজুর সঙ্গে যে কোনো একটা মামলার সময় সঙ্গী হবে। যেহেতু এই মামলার মধ্যে রকি বা সজীব এখনো কেউ সঙ্গে নেই, তাই রাজুকে নিয়ে আজকে এসেছে। নিজের বাইক না নিয়ে সাজু ভাই এসেছে, কারণ বাইক আনলে সমস্যা হতে পারে। অভিদের বাড়ি গিয়ে সে গোপনে আস্তে আস্তে বাগানের মধ্যে প্রবেশ করলো। চারিদিকে তখন এশার আজান দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর সাজু সেখান থেকে বের হবার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু এখানে আসার কোনো কারণ বুঝতে পারল না রাজু। হঠাৎ করে সেই অন্ধকার বাগানের মধ্যে কারো কথার শব্দ শুনতে পেল। কিছুক্ষণ মনোযোগ দিয়ে শোনার পরে হঠাৎ করে সেই ফিস ফিস করে কথা বলতে থাকা স্থান থেকে একটা জোরে কাশি বের হলো। আর সেই কাশির শব্দ শুনেই সাজু বিড়বিড় করে বলল, চেয়ারম্যান সাহেব। বাগানের মধ্যে চেয়ারম্যান সাহেবের কাশির শব্দ পেয়ে থমকে গেল সাজু ভাই। যদিও সে এখানে একটা আশঙ্কা নিয়ে এসেছে, কিন্তু চেয়ারম্যান যে নিজেই উপস্থিত হবে সেটা বুঝতে পারেনি। তবে নিজেকে কিছুটা ভাবনার মধ্যে নিয়ে গেল, কারণ সে চেয়ারম্যান সাহেবের সঙ্গে মাত্র একবারই দেখা করেছে, আর তখনই এই চেয়ারম্যানের কাশির শব্দ মগজে গেঁথে গেছে, কারণ সেদিন এই কাশিটা খুব বিরক্ত লাগছিল। একটু পরে চেয়ারম্যান সাহেব বাগান থেকে বের হয়ে গেল। সাজু ভাই ও রাজু দুজনেই আস্তে আস্তে বের হলো। এই মুহূর্তে মুখোমুখি হওয়া যাবে না, মনের সকল প্রশ্ন চেপে রেখে অনুসন্ধান করতে হবে গভীরভাবে। নিজেদের এলাকায় ফেরার পথে রাজু জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছিলাম সাজু ভাই? আর ওই লোকটা এখানে কেন? সাজু ভাই বলল, যেহেতু একটা পুতুল নিয়ে সব কিছুর গন্ডগোল, তাই সেটা অবশ্যই কেউ না কেউ অনুসন্ধান করবে। তাছাড়া যিনি এখানে এসেছেন তিনি এলাকার চেয়ারম্যান, তবে আমার অনুমান মিথ্যাও হতে পারে। তাহলে কি চেয়ারম্যান জড়িত? জড়িত হতে পারে, কিন্তু মূল নয়, কারণ এমন করে পরিকল্পনা করার সাহস তিনি একাই নিতে পারবে না। অভির সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন ভাই? না, কিভাবে করব? আমি তো জানি না। আচ্ছা, ভেবে দেখি। রাতে ডিনার করে সাজু কিছুক্ষণ বিছানায় বসে বসে ভাবতে লাগলো। সবকিছু যেন জট পাকিয়ে যাচ্ছে। চেন সেলাইয়ের মতো একবার খুলতে পারলে এক টানে সবটা খুলে যাবে, কিন্তু যদি গিট্টু লেগে যায় তাহলে মেলা সময় লাগবে। তহিদ কেন মিথ্যে বলছে? অভির বাবার সেই পুতুল এখন কোথায়? মনিরুল লোকটাকে খুন করলো কেন? রাত প্রায় গভীর। বিছানায় শুয়ে অন্ধকার রুমের মধ্যে কান্না করছে অভি। মা বাবার কথা বড্ড মনে পড়ছে তার। সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল, তখনই বাবাকে স্বপ্ন দেখলো। অনেক কিছু উপদেশ দিয়ে চলে গেল। ঘুম থেকে উঠে সেই সময় ধরে চোখের পানি পড়ছে। নিজে এখন অপরাধী হয়ে সব কিছুর জন্য দায়ী, অথচ সে কিছু জানেই না। দরজা খোলার ক্যাপ করে শব্দ হলো। অন্ধকারে কেউ যেন দরজা খুলে প্রবেশ করলো। যিনি প্রবেশ করেছে তিনি হয়তো লুকিয়ে এসেছে, কারণ সে বাতি অন করে নাই। আস্তে করে বিছানার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর একটা হাত এগিয়ে দিল অভির কপালে। মনে হচ্ছে সেই
নাসরিন মেয়েটা এসেছে। অভির কপালে হাত দিয়ে কিছু বুঝতে চেষ্টা করলো, কিন্তু গালের কাছে হাত পড়তেই গাল ভেজা অনুভব করে মেয়েটা আস্তে করে বলল, আপনি কি জেগে আছেন? হ্যাঁ, জেগে আছে, কিন্তু আপনি এত রাতে এখানে কেন? কি হয়েছে? দিনের বেলা স্বাধীনভাবে আসতে পারি না, তাই রাতের আধারে লুকিয়ে এসেছি। আপনারা খুব খারাপ। আপনাদের সঙ্গে কথাই বলতে ইচ্ছে করছে না। আচ্ছা, একটা প্রশ্ন করব। করেন। আপনি কি সেই যার মা বাবাকে পুতুলের জন্য পরিকল্পনা করে হত্যা করা হয়েছে? আমার মা বাবা মারা গেছে এটা সত্যি, কিন্তু কী কারণে মারা গেছে সেটা জানি না। আমি সেটা জানার জন্যই চেষ্টা করব, কিন্তু আমি তো বন্দি এখানে। আমিও একসময় আপনার মতো খুবই একটা সাধারণ মেয়ে ছিলাম, কিন্তু এদের চক্রের সঙ্গে জড়িয়ে গিয়ে আজ কতটা খারাপ আপনারা আমাকে মুক্তি দেবেন কবে? জানি না। আমি শুধু এখানে রান্না করি আর সবার জন্য চা নাস্তা তৈরি করি। আপনাকেও কি কিডন্যাপ করেছে? হ্যাঁ, আমি ওদের এখানে বছর খানিক ধরে বন্দি আছি। কতটা কষ্ট হচ্ছে জানেন? কত দিন পেরিয়ে গেল, কিন্তু খোলা রাস্তায় হাঁটতে পারি না। আমারও বারবার আত্মহত্যা করতে ইচ্ছে করে, খুব খারাপ লাগছে। এইটা ভুলেও মুখে আনবেন না। সময় সবকিছুই সমাধান করে দেবে। শুধু ধৈর্য ধরতে হবে আর নিজেকে সৎ রাখতে হবে, তাহলে ঠিকই একদিন নতুন সূর্যের সাথে দেখা হবে। আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে, তবে আপনাদের বসের পরিচয় জানতে চাই। সেটা আমিও জানি না। এরা সবসময় বস বস করে, কিন্তু আজও তাকে চিনতে পারিনি। নাকি মিথ্যা বলছেন? যা সত্যি তাই বললাম। আচ্ছা, আপনি মনে হয় বিরক্ত হচ্ছেন, পরে আবার কথা হবে। ভোরবেলা নামাজ পড়ে বারান্দার চেয়ারে বসে সামনে মাঠের দিকে তাকিয়ে আছে সাজু ভাই। বেশ চিন্তিত, মোবাইল হাতে নিয়ে বসে আছে। একটু আগে সজীব আর রুহি দুজনের নাম্বারে কল দিয়েছে, কিন্তু কেউ রিসিভ করে নাই। দুজনেই গতকাল রাতে তাকে কল দিয়েছে। যেহেতু রুহির মা অসুস্থ, তাই চিন্তা হচ্ছে। তাছাড়া দুজনেই যখন কল দিয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু সকালবেলা উঠে দুজনের নাম্বারে ট্রাই করা হয়েছে, কেউই রিসিভ করে না। অসুস্থ দুর্বল শরীর নিয়ে বসে আছে। দাদি এসে চা দিয়ে গেছে। সেই চা একটা চুমুক দিয়ে সে রেখে দিয়েছে। চিনি একটু বেশি হয়েছে, তাই খেতে ইচ্ছে করে না। আবার ডাক দিয়ে নতুন এক কাপ নিয়ে আসতেও বলছে না। মোবাইলে রুহির কল এসেছে। আসসালামু আলাইকুম সাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রুহি? আর তোমার মা কেমন আছেন? মোটামুটি ভালো, হাসপাতালেই আছি। গতকাল রাতে তুমি কল করেছিলে আর সজীবও কল দিয়েছে, কিন্তু আমার শরীর অসুস্থ, তাই মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে গিয়েছিলাম। আপনি কি বেশি অসুস্থ? কাল রাতে সজীবকে আপনার কথা জিজ্ঞেস করেছিলাম, তখন সজীব বলল আপনি অসুস্থ। আর সজীব আপনাকে কল দিয়ে আমাকে কল করেছে। যখন বলল আপনি রিসিভ করেননি, তখন আমার আরও চিন্তা হতে লাগলো। এদিকে আপনি গতকাল গল্প পোস্ট করেন নাই। তুমি কি হাসপাতালে বসেও গল্প পড়ো? তাহলে পোস্ট করার সঙ্গে সঙ্গে একটু সুযোগ করে পড়া শুরু করি, কিন্তু গতকাল পোস্ট করেন নাই, তাই মেলা মেলা মন খারাপ। নতুন মামলার মধ্যে এমনিতেই একটু ব্যস্ততা, আর তাছাড়া অসুস্থ। বুঝলাম। সেই জন্য সজীবের সঙ্গে কথা শেষ করে আপনাকে কল দিলাম, কিন্তু রিসিভ করেননি আপনি। ভাবছি গল্প বন্ধ রাখবো। কেন কেন? কপি করে করে অনেকেই নিজের নাম করে, তখন আসলকে খুঁজে বের করা যায় না। সবাই তো জানে মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে সাজু ভাই হয়েছে আসল লেখক, তাহলে সেখানে আবার সমস্যা কি? সবাই জানে না, তবে অনেকেই জানে। আপনি তাদের কথা বাদ দিয়ে গল্প চালিয়ে যান সাজু ভাই, আর আমার মায়ের জন্য দোয়া করবেন প্লিজ। সব সময় দোয়া রইল। আর আমি কাছে থাকলে অবশ্যই 2 বেলা দেখা করতাম। সজীব বলেছে সে নাকি আসবে। ওর নাকি ছুটি নেই। হ্যাঁ ভাই, তবে বলেছে যে বৃহস্পতিবার রাতে বাসে করে আসবে।
সারাদিন হাসপাতালে থেকে আবার বিকেলে চলে যাবে। বাবা, রুহি সজীবের কি অসাধারণ প্রেম! আপনি না হলে কিন্তু আমাদের পরিচয় সম্ভব ছিল না সাজু ভাই। কপালে লেখা ছিল, তাই তোমাদের পরিচয় হয়ে গেছে। সেখানে আমি কেবল অছিলা। তবে দোয়া করি দুজনেই বিয়ে করে সারা জীবন একসঙ্গে যেন ভালোবাসা নিয়ে থাকতে পারো। সকল বিপদের দিনগুলো যেন ধৈর্যের সঙ্গে অতিক্রম করতে পারো, সেই কামনাই করি। মেলা মেলা ধন্যবাদ সাজু ভাই। আর দিতে হবে না। সকাল 9টার দিকে দারোগা সাহেব কল দিয়ে বলল, সাজু সাহেব, একটু আগে তৌহিদকে ছেড়ে দিতে হয়েছে। সে এখন জেলের বাইরে, তাই তার দিকে লক্ষ্য রাখবেন। তারপর সাজু ভাই পারভেজের নাম্বারে কল দিয়ে তৌহিদের নাম্বার নিল। তৌহিদকে যখন কল দিল তখন তৌহিদ বাসের মধ্যে বসে আছে। হ্যালো, কে? তৌহিদ, আমি সাজু ভাই বলছি। তুমি এখন কোন জায়গায় আছো? ভাই, আমি বাসের মধ্যে বসে আছি। কোথায় যাও, বাড়িতে নাকি? না ভাই, খুললেই মেসেজ আসছি। আমার গ্রামের বাড়িতে অলরেডি সবাই জেনে গেছে আমি জেলে ছিলাম। এই মুহূর্তে গ্রামের বাড়িতে যেতে লজ্জা করছে, তাই মেসেজের মধ্যে যাব। তুমি একটু সাবধানে থেকো, সব সময় বাহিরের মধ্যে ঘোরাঘুরি কম করবা। কেন সাজু ভাই?